মনোযোগের ঘাটতি, এই কথাটি আজকাল আমাদের সন্তানসম ছাত্রছাত্রীদের মুখ থেকে প্রায়ই শুনতে পাই, যার জন্যে তাদের পড়াশোনায় অনেক পিছিয়ে পড়ছে অনেকে। তো আজকে আমি আলোচনা করব হাউ টু ওভারকাম অ্যাটেনশন ডিফিসিট সিনড্রোম। পড়াশোনায় মনোযোগের ঘাটতি থেকে ছাত্রছাত্রীরা কিভাবে বেরিয়ে আসবে সেই নিয়ে কিছু টিপস। মনোসংযোগের ঘাটতি অনেক কারণেই হয়। খুব সংক্ষেপে আমি কয়েকটা কথা আলোচনা করব যেগুলো তোমাদের কাজে লাগবে, এগুলো তোমরা ফলো করো। ছাত্রছাত্রীরা তোমরা যেটা করবে, অনেকেই আজকাল দেখি যে রাত্রিবেলা শোয়ার আগে সবার হাতে একটা করে স্মার্টফোন আছে, তো ঘুমোতে যাওয়ার আগে হয়তো উত্তেজক ভিডিও দেখছো। তাতে কি হচ্ছে, তোমাদের ঘুমের দফারফা হচ্ছে। সেটা একদমই ঠিক নয়। ঘুম যদি ঠিকঠাক না থাকে এবং যদি রাত্রে ঘুমানোর আগে একদম সুন্দর করে পর্যাপ্ত পরিমাণে জল খাও, মানে শরীর মস্তিষ্ক যদি হাইড্রেটেড থাকে তবে কিন্তু রিসেপটিভ হবে, যা শিখবে তবে সে কিন্তু মনের মধ্যে নিতে পারবে এবং রিটেনশন ক্যাপাসিটিটা তবে কিন্তু ভালো হবে। আমি প্রথমেই একটা যোগাসনের কথা বলি, এটা তোমরা প্র্যাকটিস করো, তাতে মনোযোগ বাড়বে। ত্রাটক, এই যোগাসনটি তোমরা প্র্যাকটিস করবে, এটা অনেকেই জানো তোমরা, কিন্তু আবার তোমাদের মনে করিয়ে দেওয়ার জন্য আমি বলছি। মানে একটা মোমবাতি নেবে, একটা জ্বলন্ত মোমবাতি, পদ্মাসনে বসে সামনে মোমবাতিটা রাখবে এবং একদম তোমার ভুরুর সোজা ওটাকে কল্পনা করবে চোখ বন্ধ করে। প্রথমে তার আগে একটু ব্রিদ ইন ব্রিদ আউট করে রিল্যাক্স হয়ে নেবে। মোমবাতির দিকে নিজের অ্যাটেনশনকে ফোকাস করবে। এটা যদি 5 মিনিট করো সকাল সন্ধে, পুরো মেডিটেশনের ভঙ্গিতে, একদম গাইডেড মেডিটেশন, তাহলে কিন্তু খুব কাজে লাগবে এই ত্রাটক যোগাসনটি তোমাদের অ্যাটেনশন স্প্যান বাড়াতে। আচ্ছা, আর একটা জিনিস তোমরা করো, যে অনেকগুলো সাবজেক্ট পড়তে হয় বলে একসঙ্গে 2-3টে বই নিয়ে পড়তে বসে যাচ্ছ, সেটা হয় না। মানে কি হয়, মাল্টিটাস্কিং কিন্তু খুব একটা বেনিফিশিয়াল হয় না মনে রাখার ক্ষেত্রে, অ্যাটেনশনের ক্ষেত্রে। আমাদের অ্যাটেনশন স্প্যানের কিছু মেকানিজম আছে নিউরাল পাথ হইতে, সেটা মেনেই সেটা ঘটে। তার বিরুদ্ধে গেলে কিন্তু সেটা খুব একটা ফলপ্রসূ হয় না। কি হয়, এই মাল্টিটাস্কিং কীরকম খারাপ দেখো। কিছু কাজ মাল্টিটাস্কিং তো হয়, আমরা জানি। যেমন ধরো তুমি হাঁটতে হাঁটতে ফোনে কথা বলছো, সেটা তো করা যায়, কেন হাঁটার জন্য আমাদের মাথা খাটাতে হয় না। তুমি ফোনে কথাটা বলে যাচ্ছ, আমরা হাঁটতে হাঁটতে কথা বলতে পারি না? সবাই পারি। কিন্তু ধরো একজন কার্ডিয়াক সার্জন, মানে হার্ট সার্জন, তিনি তার হসপিটালে তিনি হার্ট অপারেশন করছেন একজন হার্টের পেশেন্টের রোগীকে, আর খুব সামনে তার মেয়ের বিয়ে। তো তার স্ত্রী এসছেন তার সঙ্গে দেখা করতে, মেয়ের বিয়ের কার্ডগুলো বিলি করার জন্য, কাকে কোথায় কী পাঠাবে। তো তিনি হার্ট অপারেশন করতে করতে মেয়ের বিয়ের কার্ড কোথায় কাকে পাঠাবেন তাই নিয়ে আলোচনা করছেন। কি হবে বুঝতে পারছো বন্ধুরা, তাই না? তো রোগী কোথায় চলে যাবে? বিয়ের কার্ড অন্য জায়গায় চলে যাবে আর রোগী চলে যাবে অন্য জায়গায়। তো তাহলে মাল্টিটাস্কিং সবসময় করা যায় না। তোমরা যখন যে সাবজেক্টটি পড়ছো, আরও কতগুলো টেকনিক আছে, সেগুলো এর মধ্যে জুড়ে দিচ্ছি আমি। যেমন আমরা বলি যে ভোরে পড়া খুব একটা কাজে আসে না। এটা সত্যি, কিন্তু ভোরের পড়া ঠিকঠাক কাজে আসে না। কেন? লজিকটা হচ্ছে, তুমি যখন রাত্রে শুতে যাচ্ছ, যখন তোমার কনসাস ব্রেন ঘুমিয়ে পড়ছে, তখন সাবকনসাস ব্রেন অ্যাক্টিভ হচ্ছে। ওই তো সব কিছু, কনসাস ব্রেন আমাদের সব কিছুকে, আমাদের লজিকগুলোকে, সব কিছুকে সাবকনসাস ব্রেনে পাঠায় স্টোর করে রাখার জন্যে। তো তুমি সেই কখন ভোরবেলা পড়েছো, সারাদিনের মধ্যে কত কী তোমার লাইফে ঘটে গেছে, ওগুলো আর থাকবে না, চাপা পড়ে যাবে। তাহলে ধরো তুমি রাত্রি 11টায় শুতে যাও, তো রাত্রি 11টা থেকে আগের 2 ঘন্টা, 9টা থেকে 11টা, এই যে সময়টা তুমি যা কিছু পড়বে বা যা করবে, সেগুলোই এমনভাবে প্রোগ্রামিং হবে, মোটামুটি 100% সেটা কিন্তু সাবকনসাস মাইন্ডে যাবে এবং সে সেটাকে প্রসেস করতে পারবে, ফলত সেটা তোমার কাছে থাকবে। আবার এই 9টা থেকে 7টা, আরও 2 ঘন্টা পিছিয়ে, এই সময়টাতে তুমি যা কিছু করবে, যদি সেটা পড়াশোনা করো, তাহলে সেটা 50% যাবে। তাহলে বুঝতেই পারছো, তার পরের অনেক আগে আছে ভোরবেলা, তাহলে সেই জিনিসটা কিন্তু ব্রেনে যাবে না। তাহলে কি আমরা ভোরবেলায় পড়াটা খুব ভুল করছি? মোটেই না। আমরাও তো ছোটোবেলায়, আমরা যখন ছোটো ছিলাম, আমাদের টেবিল ক্লক অ্যালার্ম দিয়ে রেখে আমরা ভোরবেলা উঠে পড়াশোনা করেছি। তো ব্যাপারটা একটু সায়েন্টিফিক করে নিতে হবে আমাদের। কীরকম না, ভোরবেলায় ধরো ভোর 4টা থেকে 6টা তুমি ধরো ম্যাথামেটিক্স করেছো, যে চ্যাপ্টারটি যেটা পড়েছো, রাত্রিবেলা শোয়ার সময় যে সময়টা সবচেয়ে বেশি মনে থাকে, 100% সাবকনসাস মাইন্ডে যায়, সেই যে সময়টা 9টা থেকে 11টা, ওই সময়টায় ভোরবেলায় যে সাবজেক্টটা পড়েছো, সেটা ম্যাথামেটিক্স হোক, ইংলিশ হোক, যাই হোক, সেই সাবজেক্ট এবং সেই টপিকটি আবার রিভিশন দাও রাত্রে শোয়ার সময়, তাহলে সেটা
পার্মানেন্টলি তোমার মেমোরি স্প্যানের মধ্যে গিয়ে থাকবে। এটা মনে রাখতে হবে। আরেকটা জিনিস তোমরা করবে অ্যাটেনশন স্প্যান বাড়ানোর জন্য, এটাকে বলা হয় হোল ভার্সেস পার্ট লার্নিং। মানে একটা বড় সাবজেক্ট ইতিহাসের ক্ষেত্রে, ভূগোলের ক্ষেত্রে, সোশ্যাল স্টাডিজের ক্ষেত্রে, সায়েন্সের ক্ষেত্রে করা যায়। সেটা হচ্ছে একটা পার্ট আগে পড়ে নেবে, পার্টগুলো আলাদা পড়ে নেবে, তারপরে সেটাকে একসাথে করে হোল প্রসেসে পড়বে। এবং সেইটা পড়ার সময় দুটো টেকনিক ফলো করবে, একটাকে বলা হয় মেটা গাইডিং আর একটাকে বলা হয় স্কিমিং। মেটা গাইড আর কিছু না, এই যে আমার হাতে পেন আছে, এই যে একটা সেন্টেন্স আমি যখন পড়ছি একদম ফোকাস করে আমি এই পেনের ডগাটা নিয়ে যাচ্ছি আর সেভাবে আমি পড়ছি। তাতে কি হবে, আমার মনোযোগটা একদম ওখানেই থাকবে আর কোনো রকম বিচ্যুতি হবে না, ডিস্ট্র্যাকশন হবে না। এটাই হচ্ছে মেটা গাইডিং একটা পদ্ধতি, আর কিচ্ছু না, এগুলো নেমোনিক্সের টিক্স। আর স্কিমিংটা কি, স্কিম করে মানে চেঁচে নেওয়া। স্কিমিং মানে ধরো একটা বড় সাবজেক্ট, একটা বড় প্যারাগ্রাফের মধ্যে অনেক কথা বলা আছে, তার মধ্যে খুব ইম্পর্টেন্ট কিছু ব্যাপার আছে, কিছুটা আছে যেগুলো খুব সুপারফিশিয়াল। তো ভাষা অংশটাকে ওভারলুক করে, কারণ কম সময়ের মধ্যে অনেক পড়া পড়তে হবে এবং মনে রাখতে হবে ঠিক জিনিসটা, তাহলে ভাষা অংশগুলোকে ওভারলুক করে বা সরে এসে তোমাকে মেন জায়গাটাতে ফোকাস করে স্কিম করে তুলে নিতে হবে সেই জিনিসগুলো, এবং সেগুলোই মনের মধ্যে রাখতে হবে। সেই পদ্ধতিটা ফলো, এই যে মেটা গাইডিং এবং স্কিমিং, এই দুটো ফলো করে তুমি যদি হোল ভার্সেস পার্ট লার্নিংয়ের এই পদ্ধতিটা ফলো করো, তাহলে তোমার অ্যাটেনশন স্প্যান, তোমার মনোযোগের অনেক বেশি উন্নতি ঘটবে। আরেকটা জিনিস তোমাদের করতে হবে মনোযোগ বাড়ানোর জন্য, সবই তো জানো যে মেডিটেশন, মাইন্ডফুলনেস মেডিটেশন। এই মাইন্ড, একটু আগে আমি সাবকনশাস মাইন্ডের কথা বলছিলাম, আমি তোমরা তো ছোটো, তোমাদের একটু বোঝার জন্য বলি। আমাদের ব্রেন, আমাদের কত রকম মন আছে। কনশাস মাইন্ড আছে, সাবকনশাস মাইন্ড আছে, শুনছো আজকাল তো। কনশাস মাইন্ড আর সাবকনশাস মাইন্ডের মাঝে আরেকটা মাইন্ড আছে, সেটাকে বলা হয় ক্রিটিক্যাল মাইন্ড। তো কনশাস মাইন্ড হচ্ছে লজিক্যাল মাইন্ড, আর ক্রিটিক্যাল মাইন্ড একটা আছে, কেননা অনেক জিনিস আমাদের লাইফে ঘটে, ক্রিটিক্যাল মাইন্ড আটকে দেয়, যেগুলো সে লেজিটিমেট মনে করে না, সে সাবকনশাস মাইন্ডে পাঠায় না সেগুলো। আর সাবকনশাস মাইন্ড হচ্ছে আমাদের ক্রিয়েটিভ মাইন্ড, তাহলে সেইটাকে প্রোগ্রামিং করতে হবে। তো মাইন্ডফুলনেস মেডিটেশনেই মনোসংযোগ বাড়ে, মনোযোগ বাড়ে। তো এই সাবকনশাস মাইন্ড রিপ্রোগ্রামিং যদি করা যায়, তো সেগুলোর আলাদা পদ্ধতি আছে। আমাদের এই চ্যানেল হেলদি লিভিং উইদাউট মেডিসিনে হাউ টু রিপ্রোগ্রাম আওয়ার সাবকনশাস মাইন্ড, আমার একটি বড় ভিডিও আছে, সেটি তোমরা সময় করে শুনে নেও, বাংলাতেই ভিডিও। সেটা শুনলে আশা করি তোমরা পদ্ধতিগুলো শিখতে পারবে, কিভাবে সাবকনশাস মাইন্ড রিপ্রোগ্রামিং করে তোমরা পড়াশোনায় সাফল্য পাবে এবং তোমাদের মনোযোগের ক্ষমতা বাড়বে, সেটা তোমরা শিখে নিতে পারবে। সেখানে এই যে ব্রেনের যে নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং, যে পদ্ধতিতে সাবকনশাস মাইন্ড রিওয়ারিং বা রিপ্রোগ্রামিং হয়, সেটা পুরোপুরি ব্যাখ্যা করা আছে, স্ট্র্যাটেজিসগুলো পরিষ্কার করে বুঝিয়ে বলা আছে। ওই ভিডিওটি তোমরা শুনবে এই চ্যানেল থেকে, তাহলে তোমাদের মনোযোগের ক্ষমতা অনেক বেশি বাড়বে। আরেকটা টেকনিক আমি বলবো, সেটা হচ্ছে, আচ্ছা টেকনিকটি আমি বলে আমি প্রসঙ্গ শেষ করব, তার আগে একটা কথা বলবো। এই যে বছরভর স্টাডি প্ল্যান করবে, অনেক সময় হয় না, ওই যে স্টেজে মেরে দেবো, সামনেই পরীক্ষা, এক মাসেই সব করে ফেলবো, হয় না এভাবে, হয় না। তো কি করতে হবে না, সারা বছরের যদি স্টাডি প্ল্যান তুমি করে সেইভাবে পড়াশোনা করো, তাহলে কি হবে, টেনশন হবে না, কনসেন্ট্রেশন ব্যাহত হবে না। তো টেনশন না থাকলে তবেই তো অ্যাটেনশনটা আসবে। তোমার যদি সারাক্ষণ টেনশন থাকে যে এইটুকু সময় কী করে পড়বো এতগুলো সাবজেক্ট, তাহলে আর অ্যাটেনশন আসবে না, মনোযোগ থাকবে না, মনোযোগের ঘাটতিতেই চলতে থাকবে, এবং অটোমেটিক তার জন্য আরও অ্যাংজাইটি হবে, রাত্রে ঘুম হবে না, পরের দিন আবার দিনটা নষ্ট হবে, পড়াশোনা করতে পারবে না। তাহলে বছরভর স্টাডি প্ল্যান করবে, এগুলো করতে পারলে তবে কিন্তু তোমার মনোযোগের ঘাটতি আস্তে আস্তে মিটবে। আমি প্রসঙ্গ শেষ করবো আর একটা পয়েন্ট বলে, যেটাকে একটা টেকনিক, সেটাকে ব্যাক কাউন্টিং টেকনিক। এতে মনোযোগ খুব বাড়ানো যায়। কিছুই না, তো আমরা তো 1 থেকে 100 বলি। তুমি ধরো রাস্তায় হাঁটছো বা অটোতে বসে আছো বা বাসে বসে আছো, তো চোখ বন্ধ করে ওই ব্রিদ ইন ব্রিদ আউট করে নাও, নিয়ে নিজেকে রিল্যাক্স করে নাও, কারণ তুমি একটা প্র্যাকটিস করছো মনের অ্যাটেনশান স্প্যান ইনক্রিজিং। তো কি করো না, 100 থেকে 1 পর্যন্ত ব্যাক কাউন্টিং করতে থাকো। প্রথমে করলে 100, 99, 98, 97, জাস্ট এভাবে করে 1 পর্যন্ত করো, একাধিকবার করো। তারপর একটা করে স্কিপ করো, 100, 98, 96, 94 এভাবে করতে থাকো। এটা যদি তুমি অনেক দিন ধরে প্র্যাকটিস করো, দেখবে তোমার মনোযোগ অনেক বেশি বেড়েছে। তুমি যখন পড়াশোনা করতে বসবে, সেগুলো অনেক বেশি ভালোভাবে মনে থাকবে। তো প্রিয় ছাত্রছাত্রীরা, এই যে কথাগুলো বললাম, যে এই যে ত্রাটক যোগাসনের কথা বলেছি আমি, মাল্টিটাস্কিং করবে না, হোল ভার্সেস পার্ট লার্নিং, তারপর মাইন্ডফুলনেস মেডিটেশন এবং এই যে ব্যাক কাউন্টিং টেকনিক, এই পদ্ধতিগুলো ফলো করে তোমরা যদি নিজেদের পড়াশোনা মন দিয়ে করো, এবং অবশ্যই দেখো, সুস্থ শরীরে সুস্থ মন বাস করে, তো শরীর সুস্থ রাখবে, সেজন্য শরীর চর্চা করবে নিয়মিত,
অনেকটা সময় পড়াশোনা করতে গেলে শরীর ভালো না থাকলে তুমি স্কুলেও যেতে পারবে না, আবার টিউশনে যেতে হয়। তো এই পড়াশোনা করার জন্যে মানে হেলদি লিভিং খুব ইম্পর্ট্যান্ট। ভালো খাও, শরীর চর্চা করো, ভালো চিন্তা করো, মন দিয়ে পড়াশোনা করো, জীবনে সফল হও, এই প্রার্থনা করি।